কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমি বারবার বলেছি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে তা হয়েছে মূলত একটি সাজানো নির্বাচন, যার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে আর জামায়াত এবং তার শিশুপুত্র এনসিপিকে বসানো হয়েছে বিরোধী দলে। এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনীতিকে সাজানো গোছানো হয়েছে। এখন এসব কথা বের হতে শুরু করেছে ইউনূস সরকারের উপদেষ্টাদের মুখ থেকেই। জামায়াত তো বলছেই, কারণ প্রথমে তাদেরকে ক্ষমতায় বসানোর কথা বলা হয়েছিল, মূল্য দেখানো হয়েছিল নির্বাচনে ধরে রাখতে, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে মূলত ভারতের চাপে। আসুন আজকে বিশ্লেষণ করি নির্বাচন কিভাবে সাজানো হয়েছিল, রিজওয়ানারা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে তা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, বরং একটি সুনিয়োজিত ইঞ্জিনিয়ারিং এর ফসল। বিগত 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যা যে কোনো বিচারে একটি অবৈধ সরকার, দেশকে শাসন করেছে মব উস্কানি, সন্ত্রাস এবং নির্যাতনের মাধ্যমে। 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্মম নিপীড়ন চালিয়েছে, হামলা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছে এবং দেশে নজিরবিহীন দুর্নীতি, অর্থ পাচার এবং অপশাসনের রাজত্ব কায়েম করেছে। এই পটভূমিতে নির্বাচনটি সাজানো হয়েছে এমনভাবে যাতে নির্দিষ্ট দলগুলো ক্ষমতায় বসানো যায়, এবং এর পেছনে অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের উপদেষ্টাদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসানের মতো ব্যক্তিরা শুরু থেকেই নির্বাচনের পক্ষে ছিলেন না, কিন্তু পরবর্তীতে প্রধান উপদেষ্টার জোরালো অবস্থানের কারণে তারা অবস্থান পরিবর্তন করেন বলে তাদের ঘনিষ্ঠ কেউ কেউ ফেসবুকে বলতে শুরু করেছেন, উপদেষ্টারাও বলতে শুরু করেছেন কেউ কেউ। রিজওয়ানা হাসানকে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদের কাছের মানুষ হিসেবে দেখা হয়েছিল এবং তিনি ছাত্রদের দল এনসিপিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, যদিও পরে তা বাস্তবসম্মত না হয় হাল ছেড়ে দেন বলেও শোনা যাচ্ছে। তার সাম্প্রতিক বক্তব্যে উগ্রবাদী এবং নারী বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তিনি বলেছেন, কিন্তু জামায়াত ইসলামী এটাকে নিজেদের বিরুদ্ধে গেছে রেখে সমালোচনা করছে এবং তারা রিজওয়ানা হাসান এবং রজার খলিলের বিচারও দাবি করছে, তাদেরকে রাজসাক্ষী করে বিচার দাবি করছে। জামায়াত যদি নিজেদের উগ্রবাদী বা নারী বিরোধী না মনে করে তাহলে এই বক্তব্য তাদের গুরুত্ব দেওয়ার কথা নয়, কিন্তু বিষয় তো সেটি নয়। জামায়াত নারী বিরোধী, জামায়াত দেশ বিরোধী, জামায়াত যুদ্ধাপরাধী, এ কথা বাংলাদেশের একটি শিশুও জানে। আর সে কারণে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলনকে সহিংস করে সরকার পতনের এক দফা শুরু করে, তখন জামায়াতকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা দখল করে নিষিদ্ধ থেকে বেরিয়েই শুধু আসেনি তারা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নেতাকে মুক্তি দিয়ে তাকে সংসদ সদস্য বানিয়ে সংসদে নিয়ে আসা হয়েছে। আর রিজওয়ানা বলছেন যে তারা জামায়াতকে ঠেকাতে চেয়েছিলেন। কিভাবে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে। তবে তো আমরা ঠিকই বলেছিলাম যে নির্বাচনটি ইঞ্জিনিয়ার্ড হয়েছে। জামায়াতকে ঠেকানোর নামে হোক কিংবা যেভাবেই হোক, নির্বাচনটি যে ইঞ্জিনিয়ার্ড হয়েছে সেটা যে রিজওয়ানা স্বীকার করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিয়ে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানাই। সেটা শুধু এ কারণে নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণেও। যা হোক, নির্বাচনটি যে সাজানো ছিল তা আরো স্পষ্ট হয় যখন আমরা দেখি যে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য এবং জামায়াতকে বিরোধী দলে রাখার জন্য গোপন চুক্তি এবং আন্তর্জাতিক চাপের কথাও সরকারের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল ওরফে খলিলুর রহমান প্রকাশ্যে ফাঁস করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিটি এখানে মূল উপাদান, এবং তিনি বলেন যে এই চুক্তি তো বিএনপি জামায়াতের সম্মতিতেই হয়েছে। এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলেছে, বিশেষ করে বাণিজ্য, জ্বালানি এবং নিরাপত্তা খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি করেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য থেকে মনে হয় যেন তিনি এই চুক্তির সুবিধাভোগীদের পক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি বিএনপির মন্ত্রী হয়ে বলছেন যে চুক্তিটি বিএনপির সম্মতিতে হয়েছে, যা তার নিজ দলকে ডিফেন্ড করা কিনা দায়ী করা তা স্পষ্ট নয়। এই চুক্তি গোপনে সম্মতি পেয়েছে বিএনপি জামায়াত থেকে এবং তারা দেশের স্বার্থকে আমেরিকার হাতে তুলে দিয়ে ক্ষমতায় আসার প্রতিযোগিতা করেছে। অথচ দেখুন, এতদিন ধরে আওয়ামী লীগকে সরিয়ে ভারতের সঙ্গে হওয়া কোনো চুক্তিকেই দেশ বিরোধী হিসেবে প্রমাণ করতে পারেনি ইউনূস গং। ভারতের সঙ্গে এমন কোনো গোলামি চুক্তি হয়নি
অথচ যারা ভারতের আধিপত্যবাদের কথা বলে, দিল্লি না দিল্লি মানে ঢাকা 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 বলে চিৎকার করেছে, তারা মার্কিন দাসত্বকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে বাংলাদেশের জন্য, এবং ক্ষমতার বিনিময়ে তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি। মজার ব্যাপার হলো, নির্বাচনের দিনগুলোতে যা ঘটেছে তা যে সাজানো খেলা, সেটি দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় সকলের সামনে। প্রায় 42% ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে, একটি বড় দলকে বাদ দিয়ে ইনক্লুসিভনেস দেখানো হয়েছে। আগের দিন মাগরিব থেকে কেন্দ্র দখল শুরু করেছে এবং শক্তি যার হাতে সেখানে তারই জয় হয়েছে। মানে এখন আর কেউ ফ্রি, ফেয়ার বা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে না, কারণ কন্ডিশন বদলে গেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছিলেন, কিন্তু এবার আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং নির্বাচন কমিশন সকলেই এক ভাষায় ইনক্লুসিভনেসের সংজ্ঞা বদলে দিয়েছে। 2018 নির্বাচন যদি রাতের নির্বাচন হয়, 2024 নির্বাচন যদি আমি আর ডামি হয়, তাহলে 2026 আমি আর রাজাকার মামু এবং আসলে মাগরিবের নির্বাচন। কেন্দ্রগুলো খালি ছিল, ভোটার উপস্থিতি প্রজেকশন দেখানো হয়েছে সকাল 10টায় 20%, দুপুর 12টায় 40%, পরে সন্ধ্যার সময় 59%। মসজিদ থেকে মাইকে ভোটার আহ্বান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জামায়াত ক্ষমতায় যাবে বলে হাইপ তোলা হয়েছে, কিন্তু এটি যে ছিল পাতানো ম্যাচ সেটি প্রমাণিত হয়েছে। 15ই জুন 2025 নির্ধারিত হয়েছে কে জিতবে কে হারবে, লন্ডনে সেটা হয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিক কুলাউড়ায় 2বার জামানত হারিয়েছেন, এবারও ঢাকায় হারাতেন, কিন্তু শেষ 38 কেন্দ্রে একচেটিয়া ভোট দেখানো হয়েছে। নাহিদ ইসলামকে কে চেনে? তার প্রতীক শাপলা কলি শেখাতেও সময় লেগেছে, অথচ তিনি পাশ করেছেন। সার্জিসকে ফেল দেখিয়ে রংপুরে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করা হয়েছে। কুমিল্লায় হাসনাতকে জিতাতে কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন অনেক এলাকা আছে যেখানে প্রার্থীকে জনগণ দেখেনি, যেমন গুলশান 2-এ ঢাকা 17 আসন যেখানে তারেক রহমান জিতেছেন, সেইখানে মানে জামায়াত প্রার্থী এখন বলছেন যে এই রিজওয়ানা তাকে হারিয়ে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছেন। বুঝুন এবার ব্যাপারটা। এই সব কিছুই ইউনূস এবং তার কিচেন ক্যাবিনেটের কাজ, যে কিচেন ক্যাবিনেটের অন্যতম প্রধান সদস্য এই রিজওয়ানা। ভোটের পর ইসির প্রজ্ঞাপন থেকে বোঝা যায় যে ভোটের লসাগু গসাগু আসলে মিলছে না, তাই তারা যখন যেমন ইচ্ছা ভোটের ফলাফল পাল্টে প্রকাশিত গেজেটও বদলে দিচ্ছেন। জামায়াত ইসলামী এখন রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং বিচারের দাবি করছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে রিজওয়ানা রাজসাক্ষী হয়েছেন, কারণ তিনি স্বীকার করেছেন যে নারীদের অধিকার নিশ্চিত করতে না পারার শক্তিকে মূলধারায় আসতে দেননি, অর্থাৎ ক্ষমতায় আসতে দেননি। তার মানে যাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে দেওয়া হয়েছে আসলে পুরো নির্বাচনটি ছিল ভুয়া। তার মানে জামায়াতের এই প্রশ্ন ঠিক আছে। জামায়াত জানতে চাইছে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের মেজরিটি পেতে বাধা দেওয়া হয়েছে এবং কারা জড়িত ছিল, পুরো গভর্নমেন্ট নাকি শুধু ইউনূসের কিচেন ক্যাবিনেট? তারা ডিসি, এসপি, ইউএনও, ওসি নিয়োগ করে ফলাফল নিয়ন্ত্রণ করেছে বলে অভিযোগ উঠেছে। খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা বলা হয়েছে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরিপন্থী কাজ করেছেন। বিএনপির সঙ্গে গোপন কন্ট্রাক্ট করে তিনি মন্ত্রী হয়েছেন। জামায়াত বলেছে যে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করা হয়েছে এবং যারা করেছে তারা মির্জাফর। রিজওয়ানারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, কিভাবে আবার আন্তর্জাতিক চাপের অজুহাত দেখিয়েছেন, গোপন চুক্তি করেছেন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে করেছেন যা করা। এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে 2026 নির্বাচনটি গণতন্ত্রের ছদ্মাবরণে একটি সাজানো খেলা ছিল, যার মূল্যে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ইঞ্জিনিয়ারিং, এবং এটি বাংলাদেশের রাজনীতিকে আরও অস্থির করে তুলবে নিকট ভবিষ্যতে। প্রশ্ন হলো, রিজওয়ানা হাসান, খলিলুর রহমান এবং তাদের মতো যারা এই কিচেন ক্যাবিনেটের সদস্য এই নির্বাচনের পেছনে কুশীলব ছিলেন, তারা কি কোনোদিন জবাবদিহির মুখে দাঁড়াবেন? জামায়াত ইসলামী তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, আইনের আওতায় আনার দাবি জানিয়েছে, কিন্তু আইন তো আর কেবল জামায়াতের দাবিতে চলে না। এই দেশের জনগণ, এই দেশের ভোটাররা যারা এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, তাদেরও উচিত এই কুশীলবদের বিরুদ্ধে প্রশ্ন তোলা, কারণ রিজওয়ানারা শুধু একটি নির্বাচন নয়, গণতন্ত্রের শেষ বিশ্বাসটুকু ধ্বংস করে দিয়েছেন, আর সেটিই ছিল তাদের মূল লক্ষ্য। ইউনূসের অবৈধ সরকারের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে গণতন্ত্রহীন, রাজনীতিহীন, স্বাধীনতার বিপক্ষ শক্তির হাতে তুলে দেওয়া। সেটি করতে পারেনি,
সেটি করতে না পেরে যা করেছে তা তো দেখতেই পাচ্ছেন। ভালো থাকবেন সবাই।